এখন বাজে 12টা। বগুড়া সাতমাথা থেকে আমরা রওনা দিচ্ছি। আমরা মোট 6 বাইক। আজকে আমরা যাচ্ছি সাগরকন্যা খ্যাত কুয়াকাটাতে। মাওয়া এক্সপ্রেসওয়েতে আমরা যাচ্ছি। এখন ভোর 5:30। শীতের আগমন বোঝা যায়, কারণ এখানে ঠান্ডা শিরশিরে একটা অনুভূতি আছে, আর কুয়াশাও দেখা যায়। সকাল এখন 6:45। ভাঙ্গা চত্বরে চলে এসেছি। আমরা বাঁ দিকে চলে যাব বরিশাল। কুয়াকাটার রাস্তাটা এত ভাঙ্গা, বগুড়া, ঢাকা, বরগুড়ার আমতুলিয়া আসতে যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এই রাস্তা দিয়ে যেতে। আমরা কুয়াকাটার কাছাকাছি চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া সাতমাথা থেকে আমরা রওনা দিচ্ছি। এখানে 6টা বাইক। সামনে আমাদের জন্য আরো একজন ওয়েট করতেছে, মিথুন, বগুড়া বিএমসির অ্যাডমিন। তাকে আমরা সামনে থেকে তুলে নিব। সাতমাথা দিয়ে আমরা পার হচ্ছি। এখন বাজে 12:15। আমাদের রওনা দেওয়ার কথা ছিল আরেকটু আগে। আসলে গ্রুপ রাইডিং করতে গেলে তাড়াতাড়িও হয়, দেরিও হয়, কারণ এক একজন এক এক সময় আসে। যেমন আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কিন্তু আসলে অন্যান্য রাইডার বিভিন্ন জায়গা থেকে এসেছে, যার কারণে 11টা পাস হয়ে গেছে। এখন 12:15 বাজে। মোট 6 বাইক, 7 জন যাব আজকে কুয়াকাটা। বগুড়া মোটরসাইক্লিস্ট গ্রুপের অ্যাডমিন মিথুন, উনি সামনে থেকে উঠবে। ওনাকে নিয়ে তারপরে আমরা একবারে ফাইনালি রওনা দিয়ে দিব। উনি বগুড়া বনানী লিচুতলার ওখানে আমাদের জন্য ওয়েট করতেছে। সেখান থেকে তাকে আমরা তুলে নিব। আমরা বনানীর কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে প্রথম বাইপাস। এইখানে গাড়ির চাপ একটু বেশি রাত্রেবেলা যেহেতু, আর রাত্রে গাড়ির চাপ একটু বেশি হয়, বিশেষ করে বাস এবং ট্রাকের চাপ। এখন বাজে 12টা। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা যাচ্ছি সাগরকন্যা খ্যাত কুয়াকাটাতে। তো আমরা প্রায় 7 জন বাইকার, 6টা মোটরসাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। এখন বাজে 12:15। এখানে পেট্রোল পাম্পে অন্য বাইকাররা তেল নিল। আমি তেল আগেই ট্যাঙ্ক ফুল করে রেখেছিলাম, যেহেতু ঘুরতে যাব এই জন্যে আমি আজকে সকালেই ট্যাঙ্ক ফুল করে রেখেছিলাম। কুয়াকাটা আমাদের এখান থেকে প্রায় 500 কিলোমিটার বগুড়া থেকে। আমরা ঢাকা দিয়ে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা দিয়ে তারপরে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এরপর হচ্ছে কুয়াকাটাতে যাচ্ছি। আমরা হাটিকুমরুল মোড়ের কাছাকাছি। এখানে একটা ইন্টারচেঞ্জ হচ্ছে, তো কাজ এখন চলতেছে, এখনও অনেক কাজ বাকি আছে। ইন্টারচেঞ্জ কমপ্লিট হলে আমাদের বগুড়াবাসী, বগুড়া, রাজশাহী, রংপুর তথা উত্তরবঙ্গের লোকজনের জন্য একটা সুন্দর একটা প্লেস হবে। এটা যেহেতু ভাঙার মতন একটা চত্বর হবে। এখানে যত আশেপাশের দোকান, হোটেল, রেস্টুরেন্ট ছিল সবগুলোই আসলে ভেঙে ফেলা হয়েছে। এখনও কাজ অনেক বাকি আছে। রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, রাস্তাগুলো সব ভেঙে ফেলেছে। ইন্টারচেঞ্জ হলে পরে রাজশাহীগামী পাবনা, বগুড়া, রংপুর যেহেতু এক সাইড থেকে আসে, এগুলি তখন বিভিন্ন পথে ঢাকার দিকে চলে যাবে। যমুনা সেতুর টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। যমুনা সেতুতে টোল দিয়ে আমরা সেতুতে উঠে পড়ছি।
সবাই এক সিরিয়ালেই যাচ্ছি। রাত্রেবেলা যমুনা সেতুতে আসলে অনেক গাড়ির চাপ থাকে, এই জন্যে এই ট্রাকগুলো একটা সমস্যা, সেটা হচ্ছে যে কোনো ট্রাক ডান সাইড লেন ধরে চলে, কোনো ট্রাক বাঁ সাইড লেন দিয়ে চলে। আপনারা যতই হর্ন দিবেন তারা কিন্তু লেন ছাড়বে না। যদি বাঁ সাইডে এক দিয়ে তারা লেন ধরে চলতো তাহলে কোনো সমস্যাই থাকতো না। আপনি যতই তাদেরকে হর্ন দেন না কেন, এরা লেন থেকে একটুও নড়বে না, যার কারণে সাপের মতো আঁকা বাঁকা হয়ে চলে যেতে হয় এদের কারণে। আমরা এখন পর্যন্ত কোনো ব্রেক দেইনি, যেহেতু দূরের পথ, অনেক বড় একটা যাত্রা, এই জন্য আমরা ব্রেক দেইনি। তবে টাঙ্গাইলের কাছাকাছি যে একটা ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে, সেখানে যে একটু মুখ টুক ধুয়ে নিতে হবে, কেননা রাত্রেবেলা ড্রাইভ করা। আমি অবশ্য এর আগে রাত্রেবেলা কক্সবাজার গিয়েছি বগুড়া থেকে, কিন্তু মোটরসাইকেল নিয়ে আমার রাত্রেবেলা কোনো জার্নি হয়নি। তো রাত্রেবেলা আসলে মোটরসাইকেল ড্রাইভ করতে গেলে চিন্তা ভাবনা করেই ড্রাইভ করতে হয়, কেননা রাত্রেবেলা গাড়ির অনেক চাপ থাকে, যার কারণে একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। যমুনা সেতু পূর্ব পারে চলে আসছে, ট্রেন চলে এসেছে। এই রাস্তাটা এখন পর্যন্ত 4 লেন হয়নি, তবে কাজ চলতেছে, খুব শীঘ্রই হয়তো বা হয়ে যাবে। এই রাস্তাটা আসলে অনেক জ্যাম থাকে সব সময়, কারণ উত্তরবঙ্গের সব গাড়িগুলো এদিক দিয়ে যাতায়াত করে থাকে। এখন রাত্রি 1:30, আমরা যমুনা সেতু পার হয়েছি, এখনো আমাদের অনেক পথ যেতে হবে। আমরা এখানে একটা শর্ট ব্রেক দিচ্ছি, এটা হচ্ছে মির্জাপুর। আমরা মির্জাপুরে একটা শর্ট ব্রেক দিয়েছিলাম। এটা একটা নাইট রেস্টুরেন্ট, এখানে রাত্রেই চলে দেখি, তো এই জায়গায় শর্ট ব্রেক দিলাম। অনেকে চা খায়, আমি তো চা খাই না, খেলেও সকালে শুধু 1 কাপ, এছাড়া আমার সারাদিনে আর চা খাওয়া হয়ে ওঠে না। তো আবার আমরা রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের আরও অনেক পথ, সেই পথ আমাদেরকে এখন কত সময় লাগে সেটা আমরা জানি না, তারপরেও দেখা যাক, দেখি। চান্দুরা মোড় চলে এসছি আমরা। এখানে আমাদের সঙ্গে এক বাইকার যাচ্ছে, ওনার একজন পিলিয়ন আছে, উনি আমাদের সঙ্গে ঘুরতে যাবে। উনি হচ্ছে সাভার শ্রীপুর থেকে উঠবে। সাভার স্মৃতিসৌধ পার হচ্ছি আমরা। আমরা ঢাকার আমিন বাজারে চলে এসেছি। এখন বাজে ভোর 5:30। আমরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে গেছি। এখান থেকে হানিফ ফ্লাইওভারে উঠবো। ভোরবেলা আজান পড়তেছে, আমরা ঢাকার পলাশী পার হচ্ছি। মেয়র হানিফ ফ্লাইওভারে উঠলাম। এখান থেকে আমরা যাত্রাবাড়ি দিয়ে সোজা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠবো। এটাই ভাই, এটা একজন ভুল করে ডান দিকে চলে গেছিল, এরকম ভুল অবশ্য আমার একদিন হয়েছিল, আমরা অন্যদিকে চলে গেছি। আমরা আবার সেই যাত্রাবাড়ি দিয়ে আবার ঘুরে উল্টা আসা লাগছে। মৈত্রী সেতু আমরা পার হচ্ছি। আগে পুরা রাস্তায় লাইটিং ছিল, এখন শুধুমাত্র ফ্লাইওভারগুলোতেই লাইটিং দিয়েছে, আর অন্যান্য জায়গায় মনে হয় সম্ভবত বিদ্যুতের কারণেই লাইট বন্ধ করে দিয়েছে। এর আগে পুরো রাস্তায় আমি দেখেছি লাইটিং। মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, এখানে আমরা টোল দিয়ে আবার বেরিয়ে পড়লাম। একজনের জন্য আমাদের ওয়েট করতে করতে সময় চলে গেল। এখন ভোর 5:30, শীতের আগমন বোঝা যায়।
কারণ এখানে ঠান্ডা শিরশিরে একটা অনুভূতি আছে, আর কুয়াশাও দেখা যায়। ভোর হচ্ছে। আমরা বগুড়া থেকে যে হিসাবে রওনা দিয়েছিলাম, আমাদের আসলে টাইমটা মাঝখানে লস হয়েছে বেশি। উপর দিয়ে পদ্মা সেতুর গাড়ি পার হওয়ার জন্য আমরা নিচ দিয়ে মাওয়া ঘাটে যাচ্ছি। এখানে আমরা একটু ব্রেক দিয়েছিলাম, এবার আমরা পদ্মা সেতুয় উঠবো। সকালের নাস্তা সেরে তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। মোটরসাইকেল লেন ধরে যাচ্ছি আমরা, এখন পদ্মা সেতুতে উঠবো। মোটরসাইকেলওয়ালারা কত অবহেলিত, তাদেরকে সাইড করে দিয়ে টোল দিয়ে চলে যাওয়া লাগতেছে। এর আগে আমি আরেকবার পদ্মা সেতুতে এসেছিলাম, সেবার আমি ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু আগের ভিডিও পাইনি। পদ্মা সেতুর মাঝখান থেকে আমি ভিডিওটা পাইছি, আসলে বুঝতে পারিনি যে কেন সেই ভিডিওটা হারিয়ে গিয়েছিল, এটা আসলে আমি ধরতে পারিনি। এবার দিয়ে আমার দ্বিতীয়বার পদ্মা সেতুতে ওঠা। সকাল এখন 6:45, আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দিয়ে দিলাম। আমাদেরকে মোটামুটি একটা লেন ধরে যাওয়া লাগতেছে।
এটা হচ্ছে আরিয়াল খাঁ ব্রিজ। আরিয়াল খাঁ নদীর কথা আমরা আমাদের বইয়ে পড়েছি ছোটবেলায়। ভাঙ্গা চত্বরে চলে এসেছি। আমরা বাঁ দিকে চলে যাব বরিশাল। আমরা একটা ব্রেক দিয়েছিলাম চায়ের, ব্রেকের পর আবার রওনা দিচ্ছি। এটা হচ্ছে মকসুদপুর, গোপালগঞ্জের আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঞ্চল। এখনো 198 কিলোমিটার পথ। টেকের ঘাট সেতু, এটা একটা অ্যাঙ্গেল দিয়ে করা সেতু, যেটাকে বলা হয় ঝুলন্ত সেতু। যেহেতু এই ব্রিজের নিচ দিয়ে অনেক নৌযান যায়, এই জন্য ঝুলন্ত সেতুটা করা। এখানে নতুন টোল ঘর করতেছে নদীর উপরে সেতুর টোল নেওয়ার জন্য। এই নদীটির নাম হচ্ছে সন্ধ্যা নদী, বরিশালের একটা বিখ্যাত নদীও বলা যায়। আমরা এর আগে পেয়ারা বাগান গিয়েছিলাম, ফ্লোটিং পেয়ারা বাজার, উজিরপুর বা স্বরূপকাঠি যেটাই বলা যায়। তো এই নদীটাই আসলে সেই পেয়ারা বাজারের উপর দিয়ে চলে গেছে। আহমেদাবাদ বাস স্ট্যান্ডের আমরা চলে এসেছি। এখন বাজে 9টা 17। এখানে আমরা একটা শর্ট ব্রেক দিয়েছি সবাই। বরিশালের এই জায়গায় আমরা একটা ব্রেক দিয়েছিলাম। আসলে আমরা এর আগে দাঁড়াইছি পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গার একটু পরে, তারপরে বরিশাল এসে ব্রেক। এখানে একটু পানি এবং হালকা খাওয়া হলো। এখন আবার রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে।
পটুয়াখালী আঞ্চলিক বাস স্ট্যান্ডের কাছে আমরা চলে এসেছি। এখন আমরা বাঁ দিক দিয়ে যে কীর্তনখোলা ব্রিজে উঠবো। কীর্তনখোলা ব্রিজ এই সামনে, এখান থেকে একটু বায়ে গেলেই পটুয়াখালী এবং বরগুনা যে বাসগুলো এখান থেকেই যায়। এটা পটুয়াখালী এবং বরগুনার বাস স্ট্যান্ড, এবং ঝালকাঠি যে বাসগুলো সেটা এখান থেকেই যায়। এই ব্রিজটা কীর্তনখোলা নদীর উপরে। যখন প্রথম এর আগে কুয়াকাটা গিয়েছিলাম তখন ফেরিতে পার হওয়া লাগতো, আর এখন ব্রিজ হয়ে গেছে। অবশ্য দুইবার আমি এখানে ফেরিতে পার হয়েছি, পরে দুইবার গেছি সেটা আমি তো এখানে ব্রিজের উপর দিয়ে গেছি, টোল দিয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয় ঠিক এই জায়গায় পড়বে। জায়গার আসলে কত পরিবর্তন। এর আগে যখন আমরা এখানে ফেরিতে গেছি তখন এই জায়গাটা একদম ফাঁকা ছিল, আর এই যে বরিশাল ইউনিভার্সিটি এটা তো নতুন হয়েছে, তখন বরিশাল ইউনিভার্সিটি ছিল না। ওকে, বরিশাল ইউনিভার্সিটির এখানে একটা ফটোশ্যুট করা হলো। এখন আবার রওনা দিলাম। সামনে হচ্ছে পায়রা সেতু। এখানে সেতুর সঙ্গে একটা ক্যান্টনমেন্টও আছে। এই সেতুটা আসলে টানা সেতু। টানা দিয়ে এই সেতুটা করার কারণ যে এই সেতুর নিচ দিয়ে যাতে ছোট ছোট জাহাজ, ট্রলার এগুলি চলতে পারে, এই জন্যে এই সেতুটা টানা সেতু। ডান সাইডে হচ্ছে ক্যান্টনমেন্ট, আর বাঁ সাইডে এটা হচ্ছে পায়রা নদী। ভিডিওতে হয়তো অতটুকু দেখতে পাওয়ার সম্ভাবনা কম। পায়রা সেতুতে গেলে আমরা আগে গেছি, কিন্তু আসলে নামা হয়নি কোনো সময়। দেখুন রওনা দিয়ে দিলাম। আবার পায়রা সেতুতে একটু দাঁড়াই ছিলাম, ছবি তুলে আবার রওনা দিয়ে দিলাম।
সেতুটা অনেকটাই কর্ণফুলী নদীর উপরে যে সেতু সেই স্টাইলের। রাত 12:15টার সময় রওনা দিয়েছি। আজকে এখন পর্যন্ত আমরা যাচ্ছি কুয়াকাটায়। আর যেহেতু ঢাকা দিয়ে যাচ্ছি এই জন্যে আমাদের একটু ঘোরাই বেশি হয়েছে। এখানে টোল আছে। এই অঞ্চলে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এখানে টোল দিতে দিতে দেখবেন যে প্রায় 200 বা 250 টাকার মতো টোল লেগে যায়। একটু পরপরই সেতু আর একটু পরপরই টোল। আমরা পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোড়, বা সাইডে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী। আর আমরা যাচ্ছি সোজা কুয়াকাটার দিকে, সামনে পটুয়াখালী। পটুয়াখালী সেতু। এই অঞ্চলে শুধু নদী আর নদী। ঢাকা থেকে আসলে এই অঞ্চলে যাতায়াত মাধ্যম একটাই ছিল লঞ্চ, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে লঞ্চের কদরটা আসলে অনেক কমে গেছে। এখন লঞ্চ আছে কিন্তু খুব কম। ঠিক হাটিকুমরুল যেরকম মোড়, এই যে এখানে মোড়ের যে স্থাপত্য নিদর্শন তৈরি করেছে, এটা ঠিক সেম একই ডিজাইনে তৈরি। এদিক দিয়ে বাঁ দিকে চলে যাব কুয়াকাটা, আর সোজা হচ্ছে বরগুনা, সোজা চলে গেছে। এটা আমতলী মোড়। এটা হচ্ছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার হচ্ছে এন্ট্রি পথ। এই জায়গায় আমি গেছিলাম এর আগে যখন তৈরি হয়, সেই সময় আমি মাইক্রো ড্রাইভ করে কুয়াকাটা এসেছিলাম আমাদের 2-3 জন বন্ধু এবং আরও 2-3 জন বড় ভাইদের সঙ্গে। তখন আমি এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ঢুকেছিলাম। বগুড়ার একটা কন্ট্রাক্টর এখানে কাজ করে, তার সুবাদে ঢুকতে পেরেছি এই জায়গায়। এখানে অসংখ্য ব্রিজ এবং প্রত্যেকটাই টোল ব্রিজ। এটা মোটামুটি একটা বড় ব্রিজ, এরপরে আর একটা ব্রিজ আছে। কুয়াকাটার রাস্তাটা এত ভাঙা যে এতটুকুতে আমরা বগুড়া, ঢাকা এবং পটুয়াখালীর পরে বরগুনার আমতলী আসতে যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এই রাস্তা দিয়ে যেতে। এত খারাপ রাস্তা। এই রাস্তাটা অনেকদিন যাবৎ ভাঙা, অথচ প্রশাসনের কোনো দৃষ্টিতেই ঠিক করার বিষয়। আমরা কুয়াকাটার কাছাকাছি চলে এসেছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই চাপ দিতে ভুলবেন না। ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।